আচ্ছা, সবাই একটু মনোযোগী হই, খাতা বের করি। আমি বোর্ডে কয়েকটা সেন্টেন্স লিখি, তোমরা একটু সলভ করবা। এই তিনটা একটু সলভ করে ফেলি। ফার্স্টে দেখো কি লেখা, আই সাজেস্টেড জন দ্যাট হি ড্যাশ স্টাডি হার্ড। আই টোল্ড জন দ্যাট হি ড্যাশ স্টাডি হার্ড, আর আই সাজেস্টেড জন ড্যাশ স্টাডি হার্ড। মানে বলতে পারো রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের এইচএসসিতে আসতে পারে, আর অ্যাডমিশন টেস্টে এখানে গ্যাপ দিয়ে কয়েকটা অপশন দিয়ে দিবে। তো সলভ করে ফেলো এগুলো। দেখো তাহলে ছুটি যাও, সমস্যা নেই। তাহলে ওই যে একা একা বস, কথা বলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই হাউস নাম্বার 25-এর সামনে। আচ্ছা, একটু দাঁড়ান। এই কত হয়েছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। একটা পার্সেল আসছে, একটু নিচ থেকে একটু নিয়ে আসো। দাঁড়ো 980 টাকা তো? 980 এনে এখানে রেখে দিও। শেষ লেখা সবার? দেখি কে কি লিখছো, অনেকদিন ধরে কাটাকাটি করি না। দেখি কে কি লিখছো। এই অবস্থা কেন? ক্লাস করছিল? এইগুলো কি? হ্যাঁ, চ্যাটিং করা শুরু করছে। দেখি, এই এত সময় লাগলে হবে? জীবন কত নিষ্ঠুর, তাই না? আচ্ছা, একটু পরে বলতেছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এটা না। দেখে কই সবার কাটা গেছে, কার ওই তিনটাই হয় নাই। এইখানে দোষটা আসলে আমাদের না,
আমাদেরকে হচ্ছে আমাদের টিচাররাই শিখাইছে, ইভেন আমাকেও শিখেছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরকে শিখেছে ন্যারেশনে, তাই না? যে উপদেশ দেয়া বোঝালে আই সাজেস্টেড জন দ্যাট হি শুড স্টাডি হার্ড, এখানে শুড স্টাডি লেখা যাবে না এখন। হ্যাঁ, ও না হচ্ছে, মানে এমনিতে স্ক্রিন অফ হয়ে গেছে কিন্তু হচ্ছে। তো দেখো আই সাজেস্টেড জন দ্যাট হি, এখানে আগে আমরা একটু ভুলটাই লিখি, শুড স্টাডি, এটা একটু লিখি তারপরে দেখি কি করা যায়। আমরা রিডান্ডেন্সি পড়ছিলাম, মনে আসছে? যেটাকে আমরা বাংলায় বলি কি, বাহুল্য দোষ, যে দরকার নাই তারপরে ব্যবহার করা। এখানে যে সাজেস্টেড যে লিখলাম, সাজেশন দিয়ে কি বোঝায়? উপদেশ। আবার এইখানে যে শুড লিখলাম, শুড দিয়েও কি বোঝায়? উপদেশ। তাহলে পরপর উপদেশ রিডান্ডেন্ট হয়ে গেল না? এই জন্য হচ্ছে আমরা রিডান্ডেন্সির কারণে এই শুডটা বলি না, বোঝা গেছে? অর্থাৎ এই শুডটাকে আমরা ইগনোর করে বা হচ্ছে সাইলেন্ট অবস্থায় রাখবো। এখন ও এখানে থাকবে না, কিন্তু পর্দার আড়ালে থেকে ওর প্রভাবটা ঠিকই থাকবে, আমাদের আপার মতো যে পর্দার আড়ালে আছে কিন্তু প্রভাবটা ঠিকই আছে। তো হচ্ছে আড়ালে থাকবে কিন্তু ওর প্রভাবটা ঠিকই থাকবে, অর্থাৎ স্টাডি কখনো স্টাডিজ হবে না, স্টাডিই হবে, আবার স্টাডিডও হবে না, বোঝা গেছে? একদম বেস ফর্ম দিব আমরা। এখন এইখানে কি ওইরকম কোনো ঝামেলা আছে? দেখো তো এখানে কি বলছে, টোল্ড বলছে, তাহলে এখানে তো কোনো উপদেশ বোঝাচ্ছে না, কাজে তুমি এখানে যদি হচ্ছে শুড স্টাডি দাও তাতে কোনো সমস্যা নাই। আর আমাদের দেখা যায় যে ইংলিশে ম্যাক্সিমাম ভার্বের ক্ষেত্রে একটা ভার্ব থাকলে সেকেন্ড আর একটা ভার্ব আসলে আমরা কি করি, টু প্লাস ভার্ব দিই। ধরো আমরা লিখতে পারি যে আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ টি, আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। এই যে সেকেন্ড আর একটা ভার্ব আসলে আমরা কি করি, টু প্লাস ভার্ব ইউজ করি। তো এইটাও না, আই সাজেস্টেড জন টু স্টাডি হার্ড, শুনতেও আমাদের ভালোই শোনায়, খারাপ শোনায় না, তাই না? আমরা তো যেটা শুনতে ভালো শোনায় এটা দিয়ে এটা হয়ে যায়। এখন তুমি যদি এইচএসসিতে টু স্টাডি দাও, টিচাররা না বুঝে তোমাকে মার্কস দিয়ে দিবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে যে সমস্যায় পড়বা। কেন? অ্যাডমিশন টেস্টে তুমি যদি টু স্টাডি দাও তাহলে কেটে দেবে। হাসো কেন? আচ্ছা দেখো, টু স্টাডি দিলে কেটে দিবে, তো তোমাদেরকে হচ্ছে এখানে লেখা লাগবে স্টাডিং, ভার্ব প্লাস আইএনজি দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে এটার কোনো আসলে আমরা লজিক্যাল কোনো হচ্ছে ব্যাখ্যা পাই না এখানে। বিষয়টা হচ্ছে এরকম যে সিলেক্টেড কিছু ভার্ব আছে ইংলিশে, সব ভার্ব না, কিছু ভার্ব আছে যে ভার্বের পরে সেকেন্ডারি একটা ভার্ব আসলে আমরা টু প্লাস ভার্ব না দিয়ে ভার্ব প্লাস আইএনজি দিব। কেন দিব এই কেন কোনো ব্যাখ্যাও নাই, এইভাবে বলে, এই জন্য আমাদেরকে দিতে হবে। আর এই জিনিসগুলা যতটা না আমাদের এইচএসসিতে আসবে, আসলেও তুমি যদি ভুল করো টিচাররা না বুঝে তোমাকে মার্কস দিয়ে দিবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে সমস্যা হবে। এইগুলা দিয়ে ওরা হচ্ছে ভালো স্টুডেন্ট জাজ করে, কারণ ভালো স্টুডেন্ট এই ছোট ছোট ডিটেলসগুলোও হচ্ছে খুব গুরুত্ব দিয়ে পড়ে। তো এই জন্য এখান থেকে কোয়েশ্চেন করার মাধ্যমে ওরা ভালো স্টুডেন্টগুলো ফিল্টার করে নেয়। এখন কোন কোন ভার্বের পরে তুমি ভার্ব প্লাস আইএনজি দিবা, এইটার জন্য আমাদের বইয়ের একটা পেজে যেতে হবে। আমি একটু দেখাই তোমাদের, একটা বই আমাকে একটু দাও। এটা আচ্ছা, প্রথমত হচ্ছে এটা দিয়ে উপদেশ, এটা দিয়ে উপদেশ, পরপর উপদেশ রিডান্ডেন্ট হয়ে যায়, জন্য শুটটাকে আমরা স্কিপ করে বলি, কিন্তু ওর প্রভাবটা থাকবে, ইগনোর করে বলি, বোঝা গেছে? এখন আমরা একটু পেজ নাম্বার দেখো, আমরা যদি একটু বইয়ের 75 পেজ নাম্বার 75-এ একটু যাও, দেখছো 75-এ দেখো এইখানে কিছু ভার্ব দেওয়া আছে। এই ভার্বগুলোর পরে সেকেন্ড কোনো ভার্ব যদি আসে তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি যোগ করি। যেমন ফার্স্ট সেন্টেন্সটা কি লেখা দেখো, ফার্স্ট সেন্টেন্সে কি লেখা, হি, যে অ্যাডমিট থাকলে অ্যাডমিটের পরে ভার্ব আসলে আমরা আইএনজি দিব, যে হি অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি, হ্যাঁ টু স্টিল হবে না। তারপরটা দেখো শি অ্যাডভাইসেস ওয়েটিং আনটিল টুমোরো, একদম নিচে দেখো সাজেস্ট ওয়ার্ডটাও আছে, যে শি সাজেস্টেড গোয়িং টু এ মুভি। এই ভার্বগুলো একটু ভালো করে পড়া লাগবে। এখন কিভাবে পড়বা, তাই না? তুমি যদি হচ্ছে বসে বসে মুখস্থ করো যে অ্যাডমিটের পরে ভার্ব প্লাস আইএনজি, অ্যাডমিটের পরে ভার্ব প্লাস আইএনজি, এইভাবে পড়তে নাই, তাহলে পড়বা কিভাবে? এই যে সেন্টেন্সগুলো সাইডে লেখা আছে না, সেন্টেন্সগুলো একটু বারবার রিডিং দিবা। রিডিং দিলে তোমার মাথায় এটা গেঁথে যাবে। ওই যে প্রায়ই হচ্ছে বলো না যে ভাই এটা শুনতে ভাল লাগে, তুমি যদি এই সেন্টেন্সগুলো বারবার রিডিং দাও তাহলে তোমার শুনতেই ভাল লাগবে তখন,
অন্য কিছু লিখলেও তোমার কাছে কেমন কেমন যেন লাগবে। তো এই জন্য সেন্টেন্সগুলো একটু বারবার করে পড়ে ফেলবা। তাহলে আমাদের কোন কোন ভার্বের পরে সেকেন্ড ভার্ব আসলে আইএনজি যোগ করব, এই কয়টা ভার্ব। এর পরের পেজে যদি আমরা একটু যাই, এটা একটু আলাদা। এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, তুমি চাইলে ভার্ব প্লাস আইএনজিও দিতে পারো, চাইলে টু প্লাস ভার্বও দিতে পারো। যেহেতু দুইটাই হচ্ছে দেয়া যায়, তার মানে তোমার এটাতে খুব একটা সেন্সিটিভ না হইলেও চলে, তোমার যেটা মন চায় তুমি বলে দিবে। কিন্তু এই পাশে যারা আছে এই বিষয়টা মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই পার্টটা খুব ভালো করে পড়ে ফেলবা, বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা আমি আবারও বলি, এইচএসসিতে তুমি যদি হচ্ছে এটা মেনটেন করে না লেখো, টিচাররা বুঝবেও না, তোমাকে মার্কস দিয়ে দিবে। কিন্তু যদি তুমি অ্যাডমিশন টেস্টে যাও, তোমাকে একদম ধরা খাওয়াই দিবে, হ্যাঁ, তোমাকে মার্কস দিবে না এইসব জায়গায়, বোঝা গেছে? নাও না, এইচএসসিতে তুমি যা ইচ্ছা দাও, টু স্টাডি দাও, তাতেও সমস্যা নাই, কিন্তু ওই অ্যাডমিশন টেস্টে গেলে সমস্যা হবে, বোঝা গেছে? আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কি দিয়ে ব্যাখ্যা দিলাম? রিডান্ডেন্সি দিয়ে, তাই না? এই জিনিসটা কোনো বইতে রিডান্ডেন্সি দিয়ে ব্যাখ্যা দেয় নাই। এই বই মানে এই টপিকটাকে আলাদাই একটা টপিকের নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সাবজাংটিভ। আমি তোমাদেরকে বোঝানোর জন্য রিডান্ডেন্সির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এটা রিডান্ডেন্সি দিয়ে আসলে কেউই বুঝায় নাই, এটা আলাদাই একটা টপিক, এটা হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভে আমরা শিখি যে ভার্বের যে বেস ফর্ম ইউজ করব সেইটার কিছু নিয়ম। এখন নিয়মটা না কখনো না নিয়ম থেকে ল্যাঙ্গুয়েজ আসে না, ল্যাঙ্গুয়েজ থেকে আমরা নিয়মগুলোকে বের করে নিয়ে আসি যাতে আরো ইজিলি শিখতে পারি। অর্থাৎ এই যে আমরা সেন্টেন্সগুলো লিখলাম, সেন্টেন্সগুলো অবজার্ভ করি না, আমরা হচ্ছে নিয়ম বের করে নিয়ে আসতে পারি। কিরকম? যেমন ধরো এই দুইটা সেন্টেন্সের সব কিছু সেম না, শুধু ডিফারেন্সটা কোন জায়গায় বলো? ভার্বে। এইখানে আমরা লিখলাম সাজেস্টেড, আর এখানে কি লিখলাম? টোল্ড। তার মানে সিলেক্টেড কিছু ভার্বের জন্য সাবজাংটিভ হয়, তার মধ্যে সাজেস্ট হচ্ছে একটা, আর টোল্ডের মধ্যে পড়ে না, বোঝা গেছে? তারপর একটা জিনিস দেখো, এইখানে যে ভার্বটা লিখলাম এখানেও সেম ভার্বটা লিখলাম না, কিন্তু এইখানে কি ভার্বের বেস ফর্ম দিলাম না। কেন দিলাম না? দুটার মধ্যে ডিফারেন্স কি? এইখানে দ্যাট যুক্ত একটা ক্লজ আছে, তাই না? এখানে ওইটা নাই। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা কি সিম্পল সেন্টেন্স। তাহলে সাবজাংটিভ হওয়ার শর্ত হচ্ছে দুইটা। প্রথমত, অবশ্যই দ্যাট যুক্ত একটা ক্লজ থাকা লাগবে, বা সেটা কমপ্লেক্স সেন্টেন্স হতে হবে, আর সিলেক্টেড কিছু ভার্ব আছে, ওই ভার্বগুলো থাকা লাগবে। এই দুইটা শর্ত যখন পূরণ হয় তখন আমরা সাবজাংটিভটা করতে পারি, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো একটু লিখবো। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। এই জিনিসগুলোর না কোনো আসলে কোনো বলা যায় যৌক্তিক কোনো ব্যাখ্যা নাই, যে কারণে এই টপিকগুলো আমি শুরুতে তোমাদেরকে পড়াই নাই। আর শুরুতে খুব লজিক্যাল জিনিসগুলো পড়াইছে, আর শেষের দিকে এসে যেগুলো পড়তেছি সেগুলো লজিকের চাইতে এইভাবে থাকলে এরকম হবে, কেন এরকমই একটা নিয়ম বলতে পারো। এখানে কোনো হ্যাঁ হ্যাঁ মানে এটা থাকলে এটা হবে, সেটা থাকলে সেটা হবে, এরকম আর কি। তো আমরা শুরুতে এটা একটু লিখে ফেলি তাহলে, যে দ্যাট যুক্ত ক্লজ থাকবে। আর লিখি যে নিচের ভার্বগুলোর ক্ষেত্রে সাবজাংটিভ হয়। অ্যাডভাইসে এসি দিলে হয় ভার্ব, আর সিই দিলে কি হয় বলো তো? নাউন হয়। এটা একটু মনে রাখবা।
অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিক্রি, ইনসিস্ট, অর্ডার, মুভ, প্রপোজ, প্রেফার, রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, স্টিপুলেট, সাজেস্ট আর হচ্ছে আর্জ। সবগুলি মোটামুটি জানো। ডিক্রি মানে কি বলো তো? মানে লিগ্যাল কোনো কমান্ড বলতে পারো, মানে আইন জারি করার মাধ্যমে যে কমান্ডটা দেওয়া হয় সেটাকে আমরা ডিক্রি বলতে পারি। তারপরে স্টিপুলেট মানে কি বলতো? কোনো কিছুকে মানে জোর দিয়ে বলা, মোটিভেট করা, ইন্সপায়ার করা, এরকম। আর্জ মানে কি বলো? হ্যাঁ, আচ্ছা, আর্জের অ্যাডজেক্টিভটা কি বলো তো? এটা তো ভার্ব, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ কি? এই যে এইভাবে বের করবা, তোমাদের অ্যাডজেক্টিভ বের করা শিখেছিল না? হি, শি বা ইট, ইজ, যদি কোনো কিছু মিলে যায় তাহলে কি হয়? অ্যাডজেক্টিভ। বলো তো এখানে কি মিলে? আর্জেন্ট, যে ইট ইজ আর্জেন্ট, তাহলে আর্জের হচ্ছে অ্যাডজেক্টিভ কি হবে? আর্জেন্ট। বোঝা গেছে? আর্জেন্ট মানে কি? জরুরি। আর আর্জ মানে কি? মানে জরুরি ভিত্তিতে কোনো কিছু বলা, বা হচ্ছে জিনিসটার ইম্পর্টেন্স মেনশন করে দিয়ে বলা, হ্যাঁ এটা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এরকম। যে আই আর্জড হিম মানে হচ্ছে আমি তাকে বললাম যে হ্যাঁ খুব জরুরি, এটা করো, কিছু একটা যদি পরে বলি। বোঝা গেছে? তো এই কয়টা ভার্ব একটু ভালো করে মনে রাখা লাগবে আমাদের। হুম, এই অপশনগুলো কেন হবে? লাল অপশনগুলো কেন? এটা গ্রুপ কেন হবে? পাস্ট টেন্সে আছে। মানে এটা তো সাবজেক্টিভ। আচ্ছা, পরে সলভ করি। আজকে করাবো, টেক্স দেয়া। আজকে তো এগুলো করাবো। আচ্ছা, ক্লাস শেষে আমি দেখাই দিচ্ছি তোমাকে। লিখছো এতটুকু? একটু বইটা দিও। আচ্ছা দেখো ভাইরা, এটা কি হবে বলো? উই আর্জ দ্যাট হি ড্যাশ টেক ইমিডিয়েট অ্যাকশন। টেক হবে। আচ্ছা, দুইটা শর্তই পূরণ করলো, তাই না? নিচের এই ভার্বগুলোর ভেতর ওই ভার্বটাও আমরা পাচ্ছি, আবার এটা কি দ্যাট যুক্ত একটা ক্লজ। তাহলে আমরা এখানে টেক লিখব। এরপরে দেখো উই আর্জ হিম, আর্জ আছে কিন্তু দ্যাট যুক্ত ক্লজ কি আমরা পাচ্ছি? পাচ্ছি না। তাহলে আমরা এখানে কি দিব? টু টেক দিব না টেকিং দিব? আমরা যদি লিস্টটা দেখি, লিস্টের মধ্যে আর্জ ছিল না। যেহেতু ছিল না, তার মানে কি আইএনজি দিবা না টু প্লাস ভার্ব দিবা? মানে কোন কোন ভার্বের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, সেটার লিস্টের মধ্যে এই আর্জটা নাই। তোমরা একটু খুলে দেখতে পারো পেজ নাম্বার 75। পাচ্ছ আর্জ? পাচ্ছ না। এখন কি দুইটাই দেওয়া যাবে? এর পরের পেজে আবার দেখো যে দুইটাই দেওয়া যায়, দেওয়ার একটা লিস্ট আছে 76-এ, যে কোন কোন ভার্ব থাকলে আমরা ভার্ব প্লাস আইএনজিও দিতে পারি, আবার টু প্লাস ভার্বও দিতে পারি। সেইখানে কি আর্জ পাচ্ছ তোমরা? পাচ্ছ না। তাহলে এখানে তোমাকে কি দেওয়া লাগবে? টু প্লাস ভার্বই দেওয়া লাগবে, যে উই আর্জ হিম টু টেক। বুঝা গেছে? একটু এই পার্টটা আমাদের মেমোরাইজিং এর পার্ট, একটু কষ্ট করে হলেও একটু মেমোরাইজ করে রাখা লাগবে, তা না হলে ভুল হবে অনেক কিছু। লিখে ফেলো এতটুকু।
কথা বলো না, সব অডিওতে যায়, পরে আপলোড দিলে মানুষ বলবে কি ক্লাস নেয়, খালি ফলাফল কথা বলে। এখন শুধু যে ভার্বের জন্যই সাবজেক্টিভ হয় তা না, কিছু অ্যাডজেক্টিভও আছে, ওই অ্যাডজেক্টিভগুলোর জন্য আমরা সাবজেক্টিভ করব। তাহলে এই কয়টা ভার্ব যে লিখলাম, এই কয়টা ভার্বের জন্য সাবজেক্টিভ হয়। আর কখন হয়, কিছু অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভগুলো যদি থাকে তাহলেও হচ্ছে আমরা এই সাবজেক্টিভ করব। তাহলে একটু লিখে ফেলি যে নিচের অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রেও সাবজেক্টিভ হয়। আর তোমাদের ক্লিফস্টোফেলে যে ভার্বগুলো দেয়া, মানে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে, আমি একটু লিখি, তারপর আমি এই জিনিসটাকে কমিয়ে দিচ্ছি। আগেই লেখো না, আমি লিখি, তারপর কমিয়ে দেওয়ার পরে তোমরা লেখো। এখন একটা জিনিস খেয়াল করো, অনেক স্টুডেন্টই আসে যে ভাইয়া ক্লিফস্টোফেলে বলছে যে নিচের অ্যাডজেক্টিভগুলোর জন্য সাবজেক্টিভ হয়, কিন্তু এইখানে কেন হচ্ছে ভার্ব দেয়া, অ্যাডভাইস লেখা নাই, অ্যাডভাইসড, যে অ্যাডভাইসড, তারপরে হচ্ছে তোমার প্রপোজড, রিকমেন্ডেড, তারপরে হচ্ছে রিকোয়ার্ড, সাজেস্টেড, এগুলো তো ভার্ব। তাহলে এইগুলাকে কেন লিখলো? আসলে এগুলো ভার্ব না, এগুলো ভার্বের কোন ফর্ম বলো তো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা বলছিলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে ভার্ব হিসেবে সবসময় কাজ করে না। ওই যে আমরা যখন মডিফায়ার পড়ছিলাম মনে আছে, এরকম বেশ কিছু সেন্টেন্স লিখছিলাম যে আমরা যখন লিখি যে আই হ্যাভ কুকড দ্য ফুড, আবার ধরো লিখলাম যে দ্য ফুড ইজ কুকড, এইটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার এইটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স আর এটা কি প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সে যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি সেটা কি হিসেবে কাজ করে? ভার্ব হিসেবে। কিন্তু এইখানে দেখো ইজ কুকড পুরোটা মিলে একটা ভার্ব, তাতে কোনো সন্দেহ নাই। এখানেও হ্যাভ কুকড পুরোটা মিলেই আসলে ভার্ব, কিন্তু দেখো আলাদাভাবেও তুমি এটার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবা। দ্য ফুড ইজ কুকড, এই কুকটা আসলে কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে? ফুডটা সম্বন্ধে না? তাহলে নাউন সম্বন্ধে যে ইনফরমেশন দেয় তাকে আমরা কি বলি? তাহলে এইটাকে আমরা আলাদাভাবে অ্যাডজেক্টিভ বলতে পারি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যদি আমরা প্যাসিভ সেন্টেন্স লিখি সেক্ষেত্রে আরেকটা জায়গা কোনটা, ওই যে নাউনের আগে যখন আমরা লিখি, নাউনের আগে কিভাবে লিখি? ওই যে আমরা একটা কথা বলছিলাম না যে ব্রোকেন অ্যাঞ্জেল, মনে আসছে? অনেক আগে পড়ছিলাম আমরা। তো ব্রোকেন অ্যাঞ্জেল যখন আমরা লিখি, অ্যাঞ্জেল কোন পার্টস অফ স্পিচ? নাউন। অ্যাঞ্জেলটা কীরকম? ভাঙা। তাহলে এইটাকে আমরা বলতে পারি না অ্যাডজেক্টিভ, যেহেতু নাউন সম্বন্ধে ইনফরমেশন দেয়। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে লিখি ভার্ব, প্যাসিভ সেন্টেন্সে লিখলে অ্যাডজেক্টিভ, নাউনের আগে লিখলে কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো ওই হিসেবেই তারা হচ্ছে বলছে। আমরা যদি ক্লিফস্টোফেলের ওইখানে যদি এক্সাম্পলটা দেখি, ওরা কি এক্সাম্পল লিখছে? এইভাবে লিখছে যে ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট we dash change the location
of the meeting. এই যে আমরা যে লিখলাম it has been suggested, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে তারা এই সাজেস্টেডকে কেন অ্যাডজেক্টিভ বলছে বুঝছো তো? কারণ যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স, তাহলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এইটাকে হচ্ছে তোমার মডিফাই করে, যেটা কীরকম? এটা হচ্ছে সাজেস্টেড। এবং সেই সাজেস্টেড জিনিসটা কি? দ্যাট উই ড্যাশ, এটা কি হবে তাহলে? এখানে চেঞ্জ হবে, বেস ফর্ম হবে, যে ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট উই চেঞ্জ দ্য লোকেশন অফ দ্য মিটিং। ইভেন আমরা যদি ইট হ্যাজ বিন সাজেস্টেড না লিখে এইখানে যদি আমরা ইট ওয়াজ সাজেস্টেড দিতাম, তাও কিন্তু আমাদের ওই বেস ফর্মই লিখতাম। অনেকে কী করে, এটা পাস্ট দেখে যে ইট ওয়াজ সাজেস্টেড, তাহলে উই চেঞ্জ মানে ইডি দিয়ে দিই, উই চেঞ্জড দ্য লোকেশন। এটা হবে না, বোঝা গেছে? টেন্স এটা যে টেন্সই থাকুক, আমরা এখানে যে কি করব? বেস ফর্ম দিব। মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এটা যে টেন্সই থাকুক না কেন, সাবজাংটিভটা আমরা সবসময়ই বেস ফর্মটাই লেখার ট্রাই করব। অর্থাৎ আমরা যে এখানে বলছি না উই আর্জ দ্যাট, আমরা যদি ইভেন এটাকে উই আর্জড লিখতাম, যে উই আর্জড পাস্টে, তাও আমরা কি দিতাম? টেক দিতাম। বোঝা গেছে? মানে পুরো এই প্রসেসটা কি আমরা সাবজাংটিভ বলি, মানে পুরো সিস্টেমটা কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তাহলে ওরা কেন এটাকে অ্যাডজেক্টিভ বলতে চাচ্ছে বুঝছো তো সবাই? কারণ স্টুডেন্টরা এসে এরকম প্রশ্ন করে যে ভাইয়া এটা তো ভার্ব, ওরা এটাকে কেন অ্যাডজেক্টিভ বললো? কেন অ্যাডজেক্টিভ বলছে বুঝছো? কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ সেন্টেন্স এবং নাউনের আগে ইউজ করলে অ্যাডজেক্টিভ, আর অ্যাক্টিভ সেন্টেন্সে ইউজ করলে ভার্ব। এখন একটা জিনিস খেয়াল করো, অ্যাডভাইসটাকে তুমি এইদিকে পড়ছো না, তোমার কি আবার পড়ার দরকার আছে? দরকার নাই। তাহলে এইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে প্রপোজড, ওইটা ওইখানে পড়ছো না, প্রপোজ বাদ দাও। রিকমেন্ড ওইখানে পড়ছো, বাদ দাও। এটাও পড়ছো ওইখানে, বাদ দাও। এটাও পড়ছো এখানে, বাদ দাও। এটাও পড়ছো এখানে, বাদ দাও। তাহলে তোমাকে এই দিক থেকে জাস্ট হচ্ছে এই কয়টা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। বুঝা গেছে? ওই কয়টা ভার্ব একটু মনে রাখবা, আর এই কয়টা অ্যাডজেক্টিভ একটু মনে রাখবা, যে এই দুইটা কেসে আমরা সাবজাংটিভের রুলটা ফলো করব, মানে বেস ফর্ম দিব আর কি। বা এই জিনিসটা আবার একটু লিখে রাখতে পারো, যে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সে সে কাজ করবে ভার্ব হিসেবে, আর প্যাসিভ সেন্টেন্সে সে কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে, আর নাউনের আগে যদি লেখো তাও হচ্ছে কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এবার আমরা একটু সলভ করব আমাদের বই থেকে। একটু পরের পেজে যাও, পেজ নাম্বার 146, এক্সারসাইজ 1 সলভ করে ফেলো। পেজ নাম্বার 176, কেমন? 176-এর এক্সারসাইজ 1। ও 146 তো, আমি কি বলতেছি তখন? ও 46, 146। এটা বুঝছো? এই দুটা, এটা হ্যাঁ বেস ফর্ম হবে। কেন হবে? ওই যে বলছি তো,
টেন্স যাই থাকুক না কেন বেস ফর্ম। এটা হয়ে গেছে বেস ফর্ম, সবগুলো বেস ফর্ম হবে, টেন্স যাই থাকুক বেস ফর্ম। আচ্ছা আমরা একটা অ্যান্সারটা বলি। ফার্স্ট এটা দেখো যে দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট অল ইটস স্টুডেন্টস টেক, তারপরে কংগ্রেস হ্যাজ ডিক্রিড দ্যাট দ্য গ্যাসোলিন ট্যাক্স বি অ্যাবলিশড। তোমরা একটা কাজ করবে, এটা সহজে পারার জন্য তুমি শুড দিয়ে ফার্স্টে লিখবা, লেখার পরে শুডটাকে বাদ দিয়ে বলবা। অর্থাৎ এটা শুড দিয়ে লিখলে কি লিখতা তুমি? শুড বি অ্যাবলিশড লিখতা না, তাহলে শুডটাকে বাদ দিয়ে দাও, বাদ দিলে কি হয়? বি অ্যাবলিশড। তারপরে 3 দেখো উই প্রপোজড হিম, এখানে তো দ্যাট যুক্ত ক্লজ নাই, তাহলে এখানে সাবজেক্টিভ হবে না। আর প্রপোজের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা কি করি? আইএনজি যোগ করি। তাহলে আমরা কি করবো? উই প্রপোজড হিম টেকিং এ ভ্যাকেশন। তারপরে দেখো আই সাজেস্টেড হিম দ্যাট হি শুড বি এ ডক্টর, শুডটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? হি বি এ ডক্টর। খুবই অদ্ভুত শোনায় কিন্তু এটাই কারেক্ট, যে আই সাজেস্টেড হিম দ্যাট হি বি এ ডক্টর। তারপরে হচ্ছে দেখো কি আছে? ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড, বেস ফর্ম, ফাইন্ড দ্য বুকস। তারপরে হচ্ছে ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট শি লিভ অ্যাট ওয়ান্স, বেস ফর্ম। ইট হ্যাজ বিন প্রপোজড দ্যাট উই চেঞ্জ দ্য টপিক, বেস ফর্ম। তারপরে হচ্ছে ইট ওয়াজ রিকমেন্ডেড, কি হবে বলো তো? ওয়েটিং ফর দ্য অথরিটিস। দ্য টিচার টোল্ড দ্যাট দ্য স্টুডেন্ট শুড লিভ দ্য রুম, এটা সাবজেক্টিভ হবে না। কেন হবে না? কারণ এইখানে হচ্ছে টোল্ড দেওয়া আছে, টোল্ডের জন্য আমরা সাবজেক্টিভ করি না। 9 বুঝছো সবাই? আর যদি দ্যাটটা না থাকতো, যে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, তখন কি দিতা? তখন হচ্ছে টু লিভ দ্য রুম দিতা। এবার 10 নম্বরটা দেখো আই প্রেফার দ্যাট হি টেক দিস বুক, বেস ফর্ম। বুঝছো সবাই? আচ্ছা সবাই ভাই এই বইয়ের পরে দেখবা কিছু অ্যাডমিশনের কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো একটু সলভ করবা, সলভ করে কোথাও যদি না বুঝো নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা।